আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোটের তারিখ নির্ধারণ করবে ইসি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে বললেন শফিকুল আলম। জুলাই অভ্যুত্থান কারো একক অর্জন নয়, মুক্তিকামী সকল জনগণের। মন্তব্য তারেক রহমানের। সংস্কার ও বিচারের অগ্রগতিতে সন্তুষ্ট বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে, মন্তব্য মিয়া গোলাম পরওয়ারের। অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াতে ইসলামী। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ। রামপুরায় হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 5 পুলিশের বিরুদ্ধে চার্জশিট। এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন 5 দিনের রিমান্ডে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ও বেরবির সাবেক ভিসি কলিমুল্লাহ কারাগারে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। অন্তর্বর্তী সরকারের এখন মূল ফোকাস আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের শরিক দল অংশ নিতে পারবে কিনা তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও জানান প্রেস সচিব। রিপোর্ট করছেন মাহবুব কবির সফল। বৃহস্পতিবার সকালে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বৈঠকে বসেন তিনি। গুরুত্ব পায় জাতীয় সংসদ নির্বাচন। 2026 সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ভোটের নজির গড়তে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এখন থেকেই প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার তার ইন্ট্রোডাক্টরি রিমার্কসে বলেছেন যে 5 তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে, আজকের থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু। এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন আমাদের সমস্ত চেষ্টা থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনগুলোর একটা যাতে আমরা অর্গানাইজ করতে পারি। তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো, তবে কোনো বিশেষ দলকে সুবিধা দেবে না সরকার। সুষ্ঠু ভোটের জন্য প্রস্তুত করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখের বেশি সদস্যকে। আগে তো আমাদের ছিল যে 8 লক্ষর মতো মানে দেওয়া যাবে। এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরও বেশি দেওয়া যায় কিনা, আরও 40-50 হাজার অ্যাড করা যায় কিনা। আমরা মনে করি এই বছর ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হতে যাচ্ছে সেটা ফ্রি ফেয়ার হবে এবং এটা ফেস্টিভ মুডে হবে। আমরা সবাই আনন্দের সাথে ভোট দিব এবং ওই সময় আমরা মনে করি কারো কোনো কমপ্লেন থাকবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ শরিক দলগুলো অংশ নিতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে প্রেস সচিব জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এটা ইলেকশন কমিশন এটা আপনাকে জানাবেন। আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যতদিন না এটা ওদের বিষয়, যাদের ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ কনক্লুড হয়। প্রেস সচিব জোর দিয়ে বলেন, শেখ হাসিনাকে অবশ্যই দেশে আসতে হবে, তবে তার ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। সারা বিশ্ব জানে মানে উনি কি করেছেন। তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরও এই বিষয়গুলো সবার সামনে আসবে তত বেশি তার উপর প্রেশার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। আমরা আশা করি একদিন না একদিন সে ফিরে আসবেন এবং এই ট্রায়ালের সম্মুখীন হবেন। জুলাই শহীদ পরিবারকে দেওয়া রাষ্ট্রীয় ক্ষতিপূরণের অর্থ পরিবারের সদস্যদের কে কত অংশ পাবেন সরকার তা নির্ধারণ করে দেবে বলে জানান তিনি। শহীদদের জন্য যেই সম্মানী দেওয়া হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে ডিসপিউট, কে টাকাটা পাবেন। তো সেটার জন্য একটা বিধি করে দেওয়া হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
নীতির কোনো ইয়ে নাই। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়, এটা সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদদের আত্মত্যাগে পাওয়া ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। ডক্টর জুবাইদা রহমানের বাবা ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তারেক রহমান। লন্ডনে রয়্যাল রেজেন্সিতে মাহবুব রহমান খান স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের জন্য কাজ করতে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। এ সময় লন্ডন বিএনপির নেতারা ও স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। ৫ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন। আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন অতীতে, ইনশাআল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে, সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন, যাতে দেশকে আমরা যারা আসবে তারা যাতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। দর্শক, এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি নির্ধারণ করা হয়েছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি নির্বাচন কমিশন ভবনে। সেখানে ব্রিফ করছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। প্রতি লক্ষ ভোটারের জন্য একটা আনুমানিক হিসাব করে, যে আমরা তো জানি না কতজন রেজিস্ট্রেশন করবেন, কতজন ভোট দিবেন, আমরা একটা প্রাক্কলিত বাজেট সরকারের কাছে এটার জন্য ডিমান্ড করব। এই পোস্টাল ব্যালটটা শুধুমাত্র আপনার অনুষ্ঠান করার জন্য। আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইতোমধ্যে একটা প্রজেক্ট প্ল্যানিং কমিশনে গিয়েছে, যেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা ডেভেলপ করা, রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম ইত্যাদি ইত্যাদি, এবং এটাকে কন্ডাক্ট করার জন্য আমরা আশা করছি এটা অতি শীঘ্রই এই প্রজেক্টটাও পাস হয়ে যাবে। আর একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, ওটা ছিল 48 কোটি টাকা, ওটা তো আপনাদেরকে গত ব্রিফিংয়ের সময় বলেছি। আচ্ছা, আর এইটা আমরা বললাম যে ধরেন প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য যদি আমার 600 টাকা হয়, তাহলে ধরেন কত হবে? আগে বলেছিলাম 700। এখন যদি আমরা ধরি যে 500 টাকা যদি আপনার পোস্টেজের জন্য যায়, আরও 100-200 টাকা প্রিন্ট ইত্যাদি সবকিছুর জন্য যায়, রাফলি 6 থেকে 7 কোটি টাকা প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের, প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য। এটা হচ্ছে একটা রাফ ক্যালকুলেশন আপনাদেরকে, এটা থেকে একটু কম বা বেশি হতে পারে। আরেকটা তথ্য আপনাদেরকে জানাতে চাই যে আপনারা জানেন ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটা সময় ঘোষণা করেছেন। সেটার আলোকে আমরা আলোচনা করেছি যে কত তারিখের পর্যন্ত ভোটারকে আমরা সন্নিবেশ করতে পারবো। আপনারা জানেন যে ভোটার তালিকা আইনেও আমরা সামান্য সংশোধন প্রস্তাব করেছিলাম, যেটা আমাদের উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে। ফলশ্রুতিতে এখন আমরা বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারবো। সো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আশা করি আমরা 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, 18 বছর বয়প্রাপ্ত হবেন, তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের 2025-এর 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। এই হচ্ছে ব্রিফিং আজকে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া জনপ্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে নিজ বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এর মাধ্যমে নির্বাচন নিয়ে জাতির অপেক্ষার অবসান হবে। সংস্কার ও বিচারের অগ্রগতিতে বিএনপি সন্তুষ্ট জানিয়ে তিনি বলেন, জাতিকে এগিয়ে নিতে ডক্টর ইউনূসকে সহযোগিতা করবে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে বুধবার নির্বাচন কমিশনে চিঠি পাঠায় সরকার। জাতিকে সংকটমুক্ত করতে অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ।
এই চিঠিটা হলো গত 1 বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিসিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল, সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম। মৌলিক সংস্কার বিষয়ে মোটামুটি একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে এবং সেই জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের জন্য প্রস্তুত হচ্ছে। তো সুতরাং আমরাও সন্তুষ্ট, মাননীয় প্রধান উপদেষ্টাও তার এই অগ্রগতির জন্য অপেক্ষা করছিলেন সংস্কার এবং বিচার কার্যক্রমের জন্য। গত 1 বছরে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যে অন্তর্বর্তী সরকার যে পর্যায়ে এসেছে এর বেশি তাদের পক্ষে সম্ভব ছিল না। ঐকমত্যের ভিত্তিতে তৈরি জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার। জাতীয় ঐক্য কমিশনে যে সংস্কার প্রস্তাবগুলো আমরা গ্রহণ করেছি ঐকমত্যের ভিত্তিতে একটা গ্রেটার কনসেনসাস হয়েছে, যেগুলো এই সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব অধিকাংশই সংবিধানের সংস্কারগুলো বাদে, সেটা এই সরকার পূরণ করে যেতে পারে। এখানেই আমাদের ঐকমত্য। তা আমরা মনে করি এই প্রতিশ্রুতি, অঙ্গীকারনামা, এই সনদ, জাতীয় জুলাই সনদ সবাই স্বাক্ষর করলে সেটাই হবে ন্যাশনের কাছে একটা অঙ্গীকার, প্রতিশ্রুতি। অন্যদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রমজানের আগে নির্বাচন দিয়ে জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে অন্তর্বর্তী সরকার। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি কথা বলেন। মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই। শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। মাসুমা বেগমের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি তার ছেলের পড়ালেখার দায়িত্ব নেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ছাড়া অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকে কেউ আর বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফুল ওসমান বিন হাদি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টাদের অনেকেই ভবিষ্যতের আশায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপোষ করেছেন বলে অভিযোগ করেন তিনি। বলেন, রাজনৈতিক দলের পক্ষে ইনকিলাব মঞ্চ, কিন্তু রাজনৈতিক শক্তির নামে নিপীড়নের পক্ষে নয়। এ সময় এনসিপির রাজনৈতিক সক্ষমতা, জুলাই ঘোষণাপত্র ও 2 মাসের আলোচনায় 19টি মৌলিক সংস্কারের বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা, জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুক্ত দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধরে রাখছে, কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে, কেউ অন্যান্য মন্ত্রী হবে, কি কি হবে এইটা পাকাপোক্ত কইরা এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লিখে দেয়। এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে। প্রধান উপদেষ্টা, আপনার একটা কথা বলি, এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে, বিপদ হইলে ভাইগে যাবে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না। জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে বলে রাজনীতির ময়দানে গুঞ্জন উঠেছে, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন গোলাম পরওয়ার। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক হিসেবে অভিহিত করলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেন জামায়াতের এই শীর্ষ নেতা। এছাড়া বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র শিক্ষক জনতার অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আদর্শ শিক্ষক ফেডারেশন। এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সহ জামায়াতের কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, জামায়াত নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তারপর নির্বাচনের দিকে যেতে হবে। জামায়াত সেক্রেটারি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট একটি দলের চিন্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কোন একটি দলের চিন্তা এবং চেতনা, আদর্শ, গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে? এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। মানে একটা অংশকে বাদ দিয়ে বিশাল জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করে এরপরে আমরা তো এই জুলাই ডিক্লারেশনের জন্য আমরাও আমাদের পক্ষ থেকে কিন্তু অনেক প্রস্তাব দিয়েছি, রিটার্ন দিয়েছি যে আমরা এটাকে সংশোধন করবো, এইগুলো আপনারা ঢোকাবেন, সেগুলো কিন্তু সেখানে
স্থান দেওয়া হয়নি। বিদ্যমান অবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন ফ্যাসিবাদদের জন্ম হতে পারে বলেও আশঙ্কা করেন জামায়াত নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 5 মরদেহ ও জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। পরে আসামিপক্ষের শুনানির জন্য 13ই আগস্ট দিন ঠিক করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। আরও জানাচ্ছেন ওমায় চিশতি। জুলাই গণ আন্দোলনে সবচেয়ে নৃশংস ঘটনা ঘটে রাজধানীর আশুলিয়ায়। 5 আগস্ট স্বৈরাচার পতনের দিন বিকেলে আশুলিয়া থানার সামনে 5 জনকে গুলি করে হত্যা করে পুলিশ। পুলিশের গুলিতে গুরুতর আহত হন আরও একজন। 5টি মরদেহের সাথে আহত ওই ব্যক্তিকেও একটি গাড়িতে তুলে পুড়িয়ে দেয় পুলিশ। এর আগের দিন পুলিশ শাহাবুল ইসলাম নামে একজনকে গুলি করে হত্যা করে। আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন গত 19 জুন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। 2রা জুলাই 16 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। বৃহস্পতিবার সকালে এ মামলার 16 আসামির মধ্যে গ্রেপ্তার থাকা 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে অভিযোগ গঠনের উপর শুনানি করে রাষ্ট্রপক্ষ। আমরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি যে একটা মানুষকে হত্যার পরে তার লাশকে পুড়িয়ে দেওয়া অথবা তার মধ্যে যে একজন জীবিত ছিল তার জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া, এটি ওই মানুষ যারা নিহত হয়েছে তারা সহ যারা সারা পৃথিবীতে দেখেছে প্রত্যেকটি মানুষেরই মেন্টাল হার্ম হয়েছে, যেটি এই আইনের একটি অমানবিক আচরণের কারণে এটি আন্তর্জাতিক আইনের মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত। এদিকে ছাত্র জনতার আন্দোলন চলাকালে 19 জুলাই বিকেলে রামপুরায় নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকা যুবক আমিরকে লক্ষ্য করে 6টি গুলি করে এক পুলিশ সদস্য। গুলি করার ওই ঘটনা এবং আরও 2 জনকে হত্যার ঘটনার 1 বছর পরে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিল প্রসিকিউশন। এতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। আত্মরক্ষার তাগিদে কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভিতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আশা করছি আগামী ওপেনিং ডেট বা তার পরের দিন কগনিজেন্স হিয়ারিং। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মোট 4টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে 3টিতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এয়ার অ্যাম্বুলেন্স না থাকায় জুলাই যোদ্ধাদের বিদেশে নিয়ে চিকিৎসা করতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে সিঙ্গাপুর ও ব্যাংকক থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে অনেকেই পাঠানো হয়েছে। রাজধানীতে গত 1 বছরের স্বাস্থ্য খাতের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিদেশ থেকে চিকিৎসক এনে জুলাই যোদ্ধাদের চিকিৎসার পাশাপাশি এ পর্যন্ত 78 জনকে বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। আরও 26 জনকে পাঠানোর কথা জানিয়েছেন উপদেষ্টা। রিপোর্ট আদিন সজীবের। অন্তর্বর্তী সরকারের গত 1 বছরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে অনেক। জুলাই গণঅভ্যুত্থানের আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে কতটা পেরেছে সে প্রশ্ন ওঠে বড় করে। এসবের জবাব নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সিঙ্গাপুর, ফ্রান্স, ইউকে, ইউএসএ বিভিন্ন জায়গা থেকে আমরা ডাক্তার নিয়ে আসলাম। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, স্বাধীনতার এত বছরেও এয়ার অ্যাম্বুলেন্স নেই বাংলাদেশে। অন্য দেশের থেকে ব্যবস্থা করে জুলাই যোদ্ধাদের অনেককে পাঠানো হয়েছে বিদেশে। বাইরে থেকে দেশে আনা হয় চিকিৎসকও। প্রথমত একটা বাধা ছিল, আমরা বাইরের লোককে কি করে চিকিৎসা সেবা দেব, কি করে তাদের জন্য আমরা টাকা খরচ করব। কারণ মিনিস্ট্রি কোনো আইনে নাই যে তাদের নিজেদের লোক, তার সরকারি লোকজন ছাড়া বাইরের কাউকে চিকিৎসা দেওয়া, এটার জন্য টাকা খরচ করা। আর এটা টাকা খরচ করা তো শুধু না, এই যে এয়ার অ্যাম্বুলেন্স আমি ভাড়া করে নিয়ে আসলাম, এইটা আমার পারমিশন দিবে কে? মিনিস্ট্রির নিয়ম বিধির মধ্যে তো এগুলো নাই। কিন্তু আমরা এই নিয়ম নীতির কোনো তোয়াক্কা করি নাই। বলছি আগে জীবন বাঁচুক, তারপরে দেখা যাবে কি করা যাবে না যাবে। কাজে আমরা একেবারে অকপটে
আমরা সমস্ত দায় দায়িত্ব নিয়েই চারটা বাচ্চাকে আমরা সিঙ্গাপুরে পাঠিয়েছিলাম চিকিৎসার জন্য। এ পর্যন্ত মোট 78 জনকে আমরা চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছি। এছাড়া দেশে 7,000 চিকিৎসক সংকট সহ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে পদে পদে বেগ পাওয়ার কথা জানান এই উপদেষ্টা। উত্তরণের চেষ্টায় আছেন 3,000 চিকিৎসক ও নার্স নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতির কথাও জানান। 7,000 ডাক্তারের অভাব আছে। এই পদগুলোকে পূরণ করার জন্য আমরা 3,500 ডাক্তারকে শূন্য পদে প্রমোশন দেওয়ার কাজ শুরু করেছি এবং ইতিমধ্যে প্রায় 1,700 ডাক্তারকে বিভিন্ন লেভেলের, প্রফেসর থেকে শুরু করে বিভিন্ন লেভেলের আমরা প্রমোশন দিয়েছি। আমরা আরও পাইপলাইনে আছে, তাদেরকে আমরা প্রমোশন দেবো, আশা করি 1-2 সপ্তাহের মধ্যে এগুলো হয়ে যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, সংস্কার পরিকল্পনার কেন্দ্রে স্বাস্থ্য খাত না থাকলে অন্যগুলো বাধাগ্রস্ত হবে। সরকারি সেবা খাতে 15,000 শয্যা বাড়াতে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি। 15,000 শয্যা সংখ্যার হাসপাতাল অবকাঠামো সম্প্রসারণের জন্য যদি ইমিডিয়েটলিও 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়, তাতেও 3 থেকে 5 বছর সময় লাগবে। এইরকম কোন ড্রাস্টিক সিদ্ধান্ত, এরকম বিপ্লবী রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আসলে তো সম্ভব নয়। কিন্তু আমরা এটি চিহ্নিত করেছি, আমরা বিদেশি সাহায্য, বিভিন্ন বন্ধু রাষ্ট্রের সহায়তা, এমনকি সরকারি বিনিয়োগেও বেশ কিছু শয্যা সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছি। মাইলস্টোনের মর্মান্তিক দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। জানায় সিঙ্গাপুর, ভারত ও চীন থেকে চিকিৎসকদের আনা হয় নিখুঁত চিকিৎসা করাতেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর কেবি কনভেনশন হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গোপন বৈঠকের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজধানীর বসুন্ধরায় কেবি কনভেনশন হলে গেল 8 জুলাই বিদেশে কর্মী প্রশিক্ষণের কথা বলে 300 থেকে 400 অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়। পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত শারমিন নামের এক নারী ওই হলটি ভাড়া করেন। জানা যায় তার বাড়ি গোপালগঞ্জ। সেদিন বৈঠক ও প্রশিক্ষণের বিষয় এবং উপস্থিত নেতাকর্মীদের পরিচয় গোপন রাখতে কেবি কনভেনশন হলের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এক যুবক। সেই ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তদন্ত করে দেখছি এখানে যারা সমবেত হয়েছিলেন তাদের কি উদ্দেশ্য ছিল এবং এখানে ভিন্ন কোনো পরিকল্পনা ছিল কিনা, এই সব খুঁটিনাটি দিক আমরা বিশ্লেষণ করে দেখছি। বিদেশে লোক নেওয়ার প্রশিক্ষণ নাম দিয়ে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর লোকজনকে প্রশিক্ষণের নাম দিয়ে জড়ো করা হয় এবং এখানে 300-400 লোক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এই সংবাদ পাওয়ার পরে গত 13 জুলাই আমরা এখান থেকে 2 জনকে আটক করি, যিনি এই কনভেনশন হলটা বুকিং দিয়েছিলেন। এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করে ডিবি হেফাজতে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে সিএমএম আদালতে হাজির করে জাফরিনের 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ডিএমপির ডিসি মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান বলেন, এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় জাফরিনের কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। 17 জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিককে তার উত্তরার বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের এই মামলায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
রায় জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। 7 দিনের রিমান্ড শেষে খায়রুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া। গত 30 জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2024 সালের 27 আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেফতার সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে দুদক। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের 30 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কলিমুল্লাহ সহ 5 জনকে আসামি করে গত 18 জুন দুর্নীতির মামলা দায়ের করা হয়। বাজার সিন্ডিকেট নির্মূল ও রফতানি বৃদ্ধির মাধ্যমে সুষ্ঠু অর্থনীতি এবং বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, সামনে জাতিকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার আগেই দুর্নীতিও দূর করা হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সকলের কণ্ঠে ধ্বনিত হয় প্রতিবাদের স্লোগান। জুলাই গণঅভ্যুত্থান দিবসের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এই মহতী উদ্যোগের উপস্থিত আছেন। এতে জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, যে চেতনা নিয়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছিলেন, সেই চেতনা এখনো বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। চুরি, ডাকাতি, চাঁদাবাজি এখনো অনবরত চলছে। আমরা এই দেশ চাইনি। আমাদের দেশে এখনো অর্থবহ কোনো সংস্কার আসেনি। আমাদের আরো বেশি সংস্কারের দিকে আরো মনোযোগী হতে হবে। আমরা চেয়েছি সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়া, আমরা চেয়েছি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। আজকে 1 বছর হয়েছে, কিন্তু আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। এ সময় বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, জুলাই চেতনা বাস্তবায়নে রাষ্ট্রে যে অবকাঠামোগত পরিবর্তন করা হচ্ছে, শিগগিরই তার সুফল পাওয়া যাবে। আমরা বাজার ব্যবস্থায় সিন্ডিকেশনকে নির্মূল করতে সক্ষম হয়েছি। আমরা টিসিবির কার্যক্রমকে অন্তর্ভুক্তমূলক করতে পেরেছি। রিজার্ভ যেটা সম্ভবত $10 বিলিয়ন নেমে গিয়েছিল, সেটা এখন $30 বিলিয়ন উঠে এসছে। গত মাসের রপ্তানি সম্ভবত 32 মাসের মধ্যে হাইয়েস্ট অর্জিত হয়েছে। আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের এই স্বল্পকালীন সরকারে আমরা আরো বেশি কাঠামোগত সংস্কার করে এমন একটা অবস্থায় উপনীত হতে পারবো, যার মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার দেশকে একটা সুষ্ঠু অর্থনৈতিক এবং বৈষম্যহীন যে আমাদের যে যাত্রা, এই যাত্রায় আমরা অগ্রসর করবো ইনশাআল্লাহ। রিজার্ভ বৃদ্ধি সহ 1 বছরে বেশ কিছু অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ নিতে আর বেশি দেরি নেই। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আগামী শনিবার দলের 10ম জাতীয় কাউন্সিল করবে জাতীয় পার্টির একাংশ। রাজধানীর গুলশানে ইমানুয়েল পার্টি সেন্টারে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করবেন দলের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মেলনে সারা দেশ থেকে প্রায় 5,000-এর বেশি কাউন্সিলর ও ডেলিগেটস উপস্থিত থাকবেন। সম্মেলন উপলক্ষে শুক্রবার সকাল 11টায় রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এদিকে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল সকাল 10টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন দলের চেয়ারম্যান JM কাদের। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সারা দেশে 428 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মৃত 3 জনের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। চলতি বছরে যাবৎ ডেঙ্গুতে মোট 95 জনের মৃত্যু হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর বাইরে গেলে সাথে রাখুন
এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। শিক্ষার্থীদের সাথে নিয়ে ডাকসুরা নির্বাচন কমিশনকে সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত থাকবে বলে জানায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সামনে সমসাময়িক পরিস্থিতি, ডাকসু নির্বাচন ও প্যানেল ঘোষণা বিষয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব কথা জানায়। পরস্পর বিরোধী হিংসাত্মক মন্তব্য, গুজব এবং ডাকসু বানচালের প্রবণতা থেকে মুক্ত রাখতে প্রশাসনের শক্ত পদক্ষেপের দাবি জানায় সংগঠনটির নেতারা। জানায়, ডাকসুকে কেন্দ্র করে ক্যাম্পাসে পুঁজিবাদী আস্ফালন এবং যে টাকার ছড়াছড়ি তা বন্ধ করতে হবে। তারা অভিযোগ করেন, কেউ কেউ তাদের নিজস্ব প্রস্তুতির ঘাটতি কিংবা জনসমর্থনের অভাবে এবং পরাজিত হওয়ার ভয়ে ডাকসু আয়োজনকে স্বাগত জানাচ্ছে না এবং ডাকসু বানচালে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। তাই তাদেরকে ডাকসু বিরোধী প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডাকসুর পরিবেশকে সমুন্নত রাখতে এবং সুন্দর রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন এই যে দীর্ঘ 6 বছর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা যেন কোনো পক্ষ এই বিবাদের সুযোগ নিয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করতে না পারে, এই ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা একটি অন্যতম চ্যালেঞ্জ বলে মন্তব্য করে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, সবজি, মাছ, মাংস সহ প্রভৃতি খাদ্য উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও মানুষের সামর্থ্য ও সচেতনতার অভাবে পুষ্টি উন্নয়ন বিষয়ক বিভিন্ন সূচকের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনায় আয়োজিত আঞ্চলিক কর্মশালায় তারা এসব কথা জানান। বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর সালমা লাইজু সহ অন্যান্যরা এতে বক্তব্য রাখেন। কর্মশালায় কৃষক, কৃষি বিজ্ঞানী, বিনার কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দু 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ও কারিগরিতে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি খুব সহজেই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোই 11 আগস্ট পর্যন্ত এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোই 14 আগস্ট পর্যন্ত অনলাইনে প্রথম পর্যায়ের ভর্তির আবেদন করতে পারছেন শিক্ষার্থীরা। প্রথম ধাপে আবেদন ফি পরিশোধের পর নির্বাচিত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন ফিও পরিশোধ করতে পারবেন বিকাশে। আবেদনকারীরা ভর্তির ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করার পর বিকাশ অ্যাপ থেকে আবেদন ফি পেমেন্ট করতে পারছেন। এছাড়াও নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চালানো নটরডেম কলেজ, হলিক্রস কলেজ সহ বেশ কয়েকটি কলেজেও বিকাশে ভর্তির ফি পরিশোধ করা যাচ্ছে। এবার আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীরে 25টি রাজনৈতিক ও ইতিহাস ভিত্তিক বই নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। মূলত বইগুলোর মধ্যে কাশ্মীরের রাজনৈতিক ইতিহাস, ভারত পাকিস্তান সম্পর্ক, মানবাধিকার লঙ্ঘন ও কাশ্মীরি জনগণের দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। তবে কেন্দ্রীয় সরকার বলছে এসব বই ভুয়া তথ্য ও বিচ্ছিন্নতাবাদী মতাদর্শ ছড়ায়। নিষিদ্ধ সব বইয়ের লেখকদের মধ্যে রয়েছেন বুকার পুরস্কারপ্রাপ্ত অরুন্ধতী রায়, সংবিধান বিশেষজ্ঞ এজি নুরানি, ইতিহাসবিদ সুমন্ত্র বোস, ক্রিস্টোফার স্নেডডেন ও ভিক্টোরিয়া স্কোফিল্ডের মতো বিশ্বখ্যাত লেখক। নতুন ফৌজদারি আইনের আওতায় এসব বই বিক্রি, সংরক্ষণ বা পড়লে 3 বছর থেকে আজীবন কারাদণ্ড হতে পারে। 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর অঞ্চলটিতে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ অনেক বেড়ে গেছে।
রাশিয়া থেকে তেল কিনলে আরও অনেক দেশের উপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, রাশিয়া থেকে তেল কিনলে তার প্রশাসন আরও অনেক দেশকে সেকেন্ডারি স্যাংশন বা পরোক্ষ নিষেধাজ্ঞার মুখে ফেলবে। রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর নতুন করে শুল্ক আরোপের কয়েক ঘণ্টা পর এই মন্তব্য করেন ট্রাম্প। হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে চীনের দিকে ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, আলোচনার অগ্রগতির উপর নির্ভর করে বেইজিংকেও এমন নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। গত বুধবার ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। ফলে ভারতীয় রফতানি পণ্যের শুল্কের পরিমাণ দাঁড়াল 50%। আদেশ জারির 21 দিন পর থেকে এটি কার্যকর হবে। এবারে খেলার খবর। এশিয়ান কাপের মূল পর্বে খেলার আগে আরও একটি সুখবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে রেকর্ড 24 ধাপ এগিয়েছে তারা। আজ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে 104 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সব দলের মধ্যে র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে সবচেয়ে বড় লাফ দিয়েছে। পরগারমানের রিপোর্ট। ফিফা র্যাঙ্কিং এগিয়ে যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য প্রত্যাশিতই ছিল। গত জুন জুলাইয়ে তারা এশিয়ান কাপ বাছাই পর্বে তুর্কমেনিস্তান, বাহরাইন এবং মিয়ানমারের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে। হাল নাগাদ ফিফা র্যাঙ্কিংয়ে তার প্রভাবও পড়েছে। রেকর্ড 24 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 104 নম্বরে। সব দলের মধ্যে বাংলাদেশই র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে। লাল সবুজের জার্সিধারীদের নামের পাশে 80.51 পয়েন্ট যোগ হয়ে বেড়ে দাঁড়িয়েছে 1179.87 পয়েন্ট। এর আগে বাংলাদেশ সর্বোচ্চ 11 ধাপ এগিয়েছিল, এবার ভেঙে গেল সেই রেকর্ড। গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে 128 নম্বরে ছিল বাংলাদেশ। 126 দিন পর আগামী 11 ডিসেম্বর পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা। এদিকে গত 10 জুলাই ছেলেদের হাল নাগাদ র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে 184 নম্বরে নেমে গিয়েছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে নারী ফুটবলের নবজাগরণে নতুন আশায় বুক বাঁধছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। পরাগারমান, এটিএন বাংলা। হারারেতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আগেই ফাইনাল নিশ্চিত হয়ে গেছে দু দলের। ম্যাচটা তাই শিরোপা নির্ধারণের ব্রেস্ট রিহার্সাল হিসেবেই ধরা হচ্ছিল। সেখানে প্রতিপক্ষকে 147 রানে গুটিয়ে দিয়ে জয়ের ভিত গড়ে দেন টাইগার বোলাররা। 4 উইকেট নেন সাজিদ মজুমদার। জবাবে 68 রানে 5 উইকেট হারিয়ে এক পর্যায়ে পরাজয়ের সংখ্যায় পড়ে বাংলাদেশ, কিন্তু ষষ্ঠ উইকেটে 80 রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন মোহাম্মদ আবদুল্লাহ আর সামিউন বশির। 36 বলে 52 রানে অপরাজিত থাকেন বশির। 10 আগস্ট ফাইনালে মুখোমুখি হবে দু দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোটের তারিখ নির্ধারণ করবে ইসি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে বললেন শফিকুল আলম। জুলাই অভ্যুত্থান কারো একক অর্জন নয়, মুক্তিকামী সকল জনগণের, মন্তব্য তারেক রহমানের। সংস্কার ও বিচারের অগ্রগতিতে সন্তুষ্ট বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে, মন্তব্য মিয়া গোলাম পারওয়ারের। অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াতে ইসলামী। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ। রামপুরায় হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 5 পুলিশের বিরুদ্ধে চার্জশিট। এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন 5 দিনের রিমান্ডে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ও বেরবির সাবেক ভিসি কলিমুল্লাহ কারাগারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।